হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লার্ন উইথ জয়। তো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে মাধ্যমিক 2026 টেস্ট পরীক্ষার সাজেশান দেব। তো আজকের ভিডিওতে হচ্ছে ব্যাকরণের সাজেশান দেব। তো তোমাদের ব্যাকরণে হচ্ছে 8টা হচ্ছে এমসিকিউ এবং 8টা এসিকিউ, টোটাল 16 নম্বর থাকে এবং এই 16 নম্বর বুঝতে পারছো খুবই ইম্পর্টেন্ট এবং অনেকে কিন্তু ব্যাকরণের উত্তরগুলো করতে পারে না। কিন্তু তোমরা যদি এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, আমি আশা করছি এই ভিডিওটা দেখেই কিন্তু তোমরা ব্যাকরণে কিন্তু ফুল মার্ক অ্যান্সার করতে পারবে। ঠিক আছে, তো ব্যাকরণে তোমাদের 4টে অংশ আছে, কারক ও অকারক, আর হচ্ছে সমাস, বাক্য আর বাচ্য। আমি 4টে পোর্শনেরই প্রশ্ন উত্তর তোমাদের করিয়ে দেবো। তো ব্যাকরণে কিছু প্রশ্ন আছে যেগুলো হচ্ছে তোমাদের নিয়মকানুন শিখতে হবে, ঠিক আছে, এবং কিছু প্রশ্ন থাকে যে তোমাদের যে ডাইরেক্ট প্রশ্ন করে যে সম্বন্ধ পদের বিভক্তি কী কী, এই টাইপের প্রশ্নগুলো কিন্তু আমি এই ভিডিওতে তোমাদের বেশি বেশি করে করিয়ে দেবো, যাতে তোমরা কিন্তু উত্তরগুলো করতে পারো। এবং এই ভিডিওটা যদি সম্পূর্ণ তোমরা শেষ পর্যন্ত দেখো, আমি আশাবাদী যে এখান থেকে তোমরা অনেক প্রশ্ন কমন পাবে। তো অবশ্যই ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখবে। তো দেখো, কারক থেকে প্রথমে যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে বাংলায় কি দেখে কারক নির্ণয় করা হয়। তো বাংলা ব্যাকরণে হচ্ছে বাংলার বাক্যের সমাপিকা ক্রিয়াপদের সঙ্গে নামপদের সম্পর্ক দেখে হচ্ছে কারক নির্ণয় করা হয়। আমার সাথে সাথে তোমরা উত্তরগুলো মুখস্থ করে নেবে, তাহলে আশা করছি তোমাদের এই ভিডিও দেখেই মুখস্থ হয়ে যাবে। এরপরে মুখ্য কর্মের একটি উদাহরণ। মুখ্য কর্মের উদাহরণ কি? জয় পল্টুকে একটি কলম দিল। এখানে কলমটা কি? কলমটা হচ্ছে মুখ্য কর্ম। যে কোনো একটা উদাহরণ তোমরা দিলেই হবে। তারপরে অনুসর্গের একটি অপর নাম কি? অনুসর্গের অপর নাম হচ্ছে পরসর্গ বা কর্ম প্রবচনীয়। তারপরে বিভক্তি কাকে বলে? বিভক্তি হচ্ছে যে বর্ণ বা বর্ণগুচ্ছ শব্দের সঙ্গে যুক্ত হয়ে শব্দকে পদে পরিণত করে তাকে বিভক্ত বলে। আর সম্বন্ধ পদের বিভক্তি কি কি? সম্বন্ধ পদের হচ্ছে বিভক্তি হচ্ছে র এবং এর বিভক্তি। তো এই প্রশ্নগুলো ভীষণ ইম্পর্টেন্ট। যেমন এই প্রশ্নটা মাধ্যমিক 2024 সালে এসেছিল, এটাও 2024 সালে এসেছিল। আর বিভক্তি কাকে বলে? এটা 2023 সালে এসেছিল। সম্বন্ধ পদের বিভক্তি কী কী? এটা 2022 সালে কিন্তু এসেছিল। তো সবকটা প্রশ্ন আমি যা দিচ্ছি সেগুলো ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে গৌণকর্মের একটি উদাহরণ। গৌণকর্মের উদাহরণ কি? রাম আমাকে একটি বই দিল। এখানে আমাকে পদটি হচ্ছে গৌণকর্ম। তারপরে নিম্নরেখ পদটির কারক ও বিভক্তি নির্ণয় করো। চিঠি পকেটে ছিল, তো পকেটে অধিকরণ কারকে এ বিভক্তি। তারপরে সমধাতুজ কর্তার উদাহরণ কি? গায়ক গায়। ঠিক আছে, গায়কের নিচে দাগ দিয়ে দেবে। আর হচ্ছে সম্বন্ধপদ কারক নয় কেন? এটা 2020 সালে এসেছিল। তো বাক্যের অন্তর্গত যে নামপদের ক্রিয়াপদের সঙ্গে সরাসরি কোনো সম্পর্ক থাকে না, বরং অন্য কোনো নামপদের সঙ্গে সম্বন্ধ থাকে, তাকে সম্বন্ধ পদ বলে। ঠিক আছে, এবং এই যে গৌণকর্ম, এই প্রশ্নটা 2022 সালে এসেছিল, এটাও 2022 সালে এসেছিল। তারপরে দেখে নাও, নিরপেক্ষ কর্তার একটি উদাহরণ দাও। এটা 2022 এবং হচ্ছে 23 সালে এসেছিল। বিশাল ইম্পর্টেন্ট প্রশ্ন। যে উদাহরণ কি? নিরপেক্ষ কর্তার সূর্য উঠলে কুয়াশা দূর হয়। এই বাক্যে সূর্য হলো হচ্ছে নিরপেক্ষ কর্তা। তারপরে সমধাতুজ কর্তা কাকে বলে? উদাহরণ দাও। তো অকর্ম ক্রিয়াকে যে ধাতু থেকে নিষ্পন্ন, সেই ধাতু থেকে নিষ্পন্ন পদ ক্রিয়ার কর্তা হলে তাকে হচ্ছে সমধাতুজ কর্তা বলে। যেমন হচ্ছে বাজনা বাজলো। ঠিক আছে, তারপর হচ্ছে নিম্নরেখ শব্দটির কারক ও বিভক্তি নির্ণয় করো। পৃথিবী হয়তো বেঁচে আছে। এটা 2020 সালে এসেছিল। তো দেখো, এখানে হচ্ছে পৃথিবী হচ্ছে কর্তৃকারক, শূন্য বিভক্তি। তারপরে বিভক্তি অনুসর্গের পার্থক্য, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 2019 সালে এসেছিল। তো বিভক্তি শব্দের সঙ্গে মিশে থাকে কিন্তু অনুসর্গ স্বতন্ত্রভাবে ব্যবহৃত হয়। তারপরে শব্দ বিভক্তির একটি উদাহরণ দাও। তো শব্দ বিভক্তির উদাহরণ কি? একটি শব্দ বিভক্তির উদাহরণ হলো তে। যেমন বুলবুলিতে ধান খেয়েছে। এটা 2018 সালে এসেছিল। তারপর প্রযোজ্যকর্তা কাকে বলে? এটাও 2018 সালে এসেছিল। তো প্রযোজ্যকর্তা কাকে বলে? যে কর্তা অপরকে দিয়ে কর্ম সম্পাদন করায় তাকে প্রযোজক কর্তা বলে। আবার প্রযোজক কর্তা যাকে দিয়ে কর্ম সম্পাদন করায় তাকে প্রযোজ্য কর্তা বলে। তো
তো প্রযোজককর্তা দুটোই কিন্তু এর মধ্যে লেখা আছে। এবারে শূন্য বিভক্তি কাকে বলে, এটাও 2018 সালে এসেছিল। তো ব্যাকরণের নিয়ম অনুযায়ী বিভক্তি ছাড়া কোনো শব্দ পদে পরিণত হতে পারে না। যেমন শব্দের সঙ্গে কোনো বিভক্তি যুক্ত থাকে না, তাদের ক্ষেত্রে যে বিভক্তি যুক্ত আছে বলে ধরে নেওয়া হয়, তাই হচ্ছে কি শূন্য বিভক্তি। আর বিভক্তি আর অনুসর্গের পার্থক্য, ঠিক আছে, এটা তোমরা আরেকবার হয়ে গেছে এটা, ঠিক আছে, কারণ এই প্রশ্নটা ইম্পর্টেন্ট, কিন্তু উত্তরটা এখানে আলাদা আছে। তো এটা তোমরা একটু করে নেবে দুটো, তাহলে তোমাদের পার্থক্য কিন্তু হয়ে যাবে। তারপরে অস্ত্রে রাখো নিম্নরেখ পদটির কারক ও বিভক্তি নির্ণয় করো। ঠিক আছে, এর কারক আর বিভক্তি হচ্ছে আমাদের নির্ণয় করতে হবে। এটা 2017 সালে কিন্তু এসেছিল। তো এটা হচ্ছে কর্মকারকে শূন্য বিভক্তি। তারপরে প্রযোজককর্তার একটি উদাহরণ দাও। এটাও 2017 এবং 2022 সালে কিন্তু এসেছিল। তো ঝন্টু ভাইকে বই পড়াচ্ছে, এখানে ঝন্টু হচ্ছে কি প্রযোজককর্তা। আর নির্দেশক কাকে বলে, বিভক্তি ও নির্দেশকের পার্থক্য লেখো। উত্তরটা তোমরা একটু দেখে নেবে। তারপরে অকারক পদ কাকে বলে, বাংলা ভাষার পদগুলির উল্লেখ করো। উত্তরটা তোমরা দেখে নেবে। তারপরে বাক্যে কারকে মূলত কয়টি বিভক্তি প্রচলিত, 5টি, এ কে রে রতে। বিভক্তি আর অনুসর্গ অনুযায়ী কারকের শ্রেণীবিভাগ, বিভক্তি প্রধান, অনুসর্গ প্রধান, আর হচ্ছে বিভক্তি অনুসর্গ যোগে গঠিত কারক। ঠিক আছে, তারপর হচ্ছে বিভক্তি ও অনুসর্গ প্রধান কারকগুলি কি কি, যেমন করণ কারক, অপদান কারক আর হচ্ছে অধিকরণ কারক। নেক্সট প্রশ্ন হচ্ছে তির্যক বিভক্তি কাকে বলে, উদাহরণ দাও। যে বিভক্তি একাধিক কারকে প্রযুক্ত হয় তাকে তির্যক বিভক্তি বলে, যেমন কত ধানে কত চাল, এটা হচ্ছে অপদান। তার প্রযোজক কর্তা কাকে বলে, কর্তা যখন নিজে কাজ না করে অন্যকে কাউকে কাজ করায় তখন সেই কর্তাকে হচ্ছে প্রযোজক কর্তা বলে। যেমন জিৎ হচ্ছে প্রিয়াংশাকে অঙ্ক করাচ্ছে, এই জিতের তলা এখানে দাগ দেবে। তারপরে হচ্ছে ব্যতিহার কর্তা কাকে বলে, তো বাক্যের মধ্যে দুটি কর্তার পরস্পর একই ক্রিয়া সম্পন্ন করা বোঝালে তাকে বলা হয় হচ্ছে ব্যতিহার কর্তা। এরপরে নিম্নরেখ শব্দটির কারক ও বিভক্তি নির্ণয় করো, যেমন কই দাসে লঙ্কার কুশল। এই প্রশ্নটা হচ্ছে 2018 সালে এসেছিল। তো কুশল হচ্ছে কর্মকারক আর শূন্য বিভক্তি, কর্মকারক শূন্য বিভক্তি কুশল। সম্বন্ধপদ কাকে বলে, এটাও 2018 সালে কিন্তু এসেছিল। তো বাক্যস্থিত যে নামপদের ক্রিয়াপদের সঙ্গে সরাসরি কোনো সম্পর্ক থাকে না কিন্তু অন্য কোনো নামপদের সম্বন্ধ থাকে তাকে সম্বন্ধপদ বলে। আর নিরপেক্ষ কর্তা কাকে বলে, একটি বাক্যে একাধিক ক্রিয়া ও অসমাপিকা ক্রিয়ার কর্তা আলাদা হলে অসমাপিকা ক্রিয়ার কর্তাকে হচ্ছে নিরপেক্ষ কর্তা বলে। তারপরে সমাস থেকে দেখো কী কী প্রশ্ন করতে হবে, সেটা হচ্ছে ঋষিবালক পদটির ব্যাসবাক্য সহ সমাসের নাম লেখো। 2024 সালে এসেছিল। তো যিনি ঋষি তিনিই বালক, এটা হচ্ছে সাধারণ কর্মধারায় সমাস। তারপরে হচ্ছে নিচের ব্যাসবাক্যটি সমাসবদ্ধ করে তার শ্রেণী নির্ণয় করো। তো অন্ধ করে যা, এটা মানে হচ্ছে অন্ধকার, এটা হচ্ছে উপপদ তৎপুরুষ সমাস, এটাও 2024 সালে এসেছিল। তারপরে কোন সমাসে দুটি বিজাতীয় সমস্যমান পদের মধ্যে অভেদ কল্পনা করা হয়, অথবা উপমেয় ও উপমানের মধ্যে অভেদ কল্পনা করা হয় কোন সমাসে, এটা হচ্ছে রূপক কর্মধারায় সমাসে দুটি বিজাতীয় পদের মধ্যে কিন্তু অভেদ কল্পনা করা হয়। 2024 সালে এই প্রশ্নটা এসেছিল। তারপরে উপগ্রহ কথাটির ব্যাসবাক্য সহ সমাসের নাম লেখো। তো উপগ্রহ এটা কি, গ্রহের সদিশ, এটা হচ্ছে অব্যয়ীভাব সমাস, এটা 2023 সালে এসেছিল। তারপরে আলোপ সমাস কাকে বলে, 2 বছর এসেছিল, 2019 আর হচ্ছে 2023। ইম্পর্টেন্ট প্রশ্ন, যে সমাসের সমস্ত পদে সমস্যমান পদের বিভক্তি লোপ পায় না তাকে হচ্ছে অলোপ সমাস বলে, যেমন কি তেলে ভাজা তেলে ভাজা। ঠিক আছে, তারপরে সমাস কাকে বলে, 2022 সালে এসেছিল। 2 বা তার বেশি পরস্পর সম্বন্ধযুক্ত পদের মিলনকে বলা হয় হচ্ছে সমাস। তারপরে রত্নাকার শব্দটির ব্যাসবাক্য সহ সমাসের নাম লেখো। রত্নাকার হচ্ছে রত্নের আকার, এটা হচ্ছে সম্বন্ধ তৎপুরুষ সমাস, 2022 সালে প্রশ্নটা এসেছিল। তারপরে ক্ষুদ্র গ্রহ ব্যাসবাক্যটি সমাসবদ্ধ করে সমাসের নাম লেখো। তো ক্ষুদ্র গ্রহ হচ্ছে গ্রহাণু, সমান সমান চিহ্ন দিয়ে দেবে গ্রহাণু, এটা হচ্ছে নিত্য সমাস, এটাও 2022 সালে এসেছিল। তারপরে একটি নিত্য সমাসের উদাহরণ দাও। তো
তো নিত্য সমাসের উদাহরণ একটু আগেও দেখলাম, অন্য একটা দিচ্ছি, সেটা হচ্ছে গ্রামান্তর অন্য গ্রাম, এটা হচ্ছে নিত্য সমাস। ঠিক আছে, এটাও 2022 সালে এসেছিল। তারপরে হচ্ছে অব্যয়ীভাব সমাসের একটি উদাহরণ লেখো। তো উপকূল, ঠিক আছে, উপকূল এটা সমান সমান দিয়ে দেবে কুলের সমীপে, এটা হচ্ছে অব্যয়ীভাব সমাস, এটাও 2020 সালে কিন্তু মাধ্যমিকে এসেছিল। এরপরে হচ্ছে 11 উপপদ তৎপুরুষ সমাস কাকে বলে, এটা 2022 সালে এসেছিল। তো কিং প্রত্যয়ন্ত বা কিং দন্ত পদের সমীপবর্তী পদকে বলা হয় হচ্ছে কি, সমীপ পরবর্তী হয়, পরবর্তী পদকে বলা হচ্ছে উপপদ। কিংদন্ত পদের সঙ্গে উপপদের যে সমাস হয় তাকে বলা হয় হচ্ছে উপপদ তৎপুরুষ সমাস। যেমন অন্ধ করে যে অন্ধকার। তো এটা হচ্ছে 22 সালে এসেছিল, ইম্পর্টেন্ট প্রশ্ন। তার বহুরূপী শব্দটির ব্যাসবাক্য সহ সমাসের নাম লেখো। তো বহুরূপী হচ্ছে বহুরূপ ধারণ করে যে বা যিনি, এটা হচ্ছে উপপদ তৎপুরুষ সমাস, এটাও কিন্তু 2020 সালে মাধ্যমিকে এসেছিল। তারপরে ব্যাসবাক্য সহ একটি দ্বন্দ্ব সমাসের উদাহরণ দাও। এটা কি, পিতামাতা সমান সমান চিহ্নগুলো মিস হয়ে গেছে, তোমরা দিয়ে দেবে, আমি দিয়ে দিচ্ছি, পিতা ও মাতা। তারপরে দেখো 14টা বলছে মেঘে ঢাকা শব্দটির ব্যাসবাক্য সহ সমাসের নাম লেখো। তো মেঘে ঢাকা কি, মেঘ দ্বারা ঢাকা, এটা হচ্ছে করণ তৎপুরুষ, 2019 সালে এসেছিল। তারপরে গৌর অঙ্গ যার ব্যাসবাক্যটি সমাসবদ্ধ করে সমাসের নাম লেখো। গৌরাঙ্গ মানে হচ্ছে সমানিধিকরণ, ঠিক আছে, সমানিধিকরণ, এটা হচ্ছে বহুব্রীহি সমাস, 2018 সালে এসেছিল। তারপরে নিত্য সমাস হচ্ছে কাকে বলে, 2017 সালে এসেছিল, যে সমাসের সমস্যমান পদগুলি নিত্য সমাসবদ্ধ থাকে এবং সেই জন্য ব্যাসবাক্য গঠন করতে হলে একটি নতুন শব্দের সাহায্য গ্রহণ করতে হয়, তাকে নিত্য সমাস বলে। তারপরে চরণ কমলের ন্যায় ব্যাসবাক্যটি সমাসবদ্ধ করে সমাসের নাম লেখো। চরণ কমল হচ্ছে উপমিত কর্মধারায়, 2017 সালে এসেছিল। তারপরে যে সমাসকে সুনিপুণ গৃহিণীর সাথে তুলনা করেছেন সেটি হচ্ছে কি, সুনিপুণ গৃহিণীর সঙ্গে হচ্ছে রবীন্দ্রনাথ করেছে, ঠিক আছে, সমাসকে। তারপরে দেখে নাও ব্যাসবাক্যের নাম বিগ্রহ বাক্য কেন। উত্তরগুলো তোমরা একটু দেখে নেবে, আমি প্রশ্নগুলো তোমাদের দেখিয়ে দিচ্ছি, উত্তর দেখিয়ে দিচ্ছি, ভিডিওটা বেশি বড় আমি করতে চাই না। তবে দেখো ভাবাচার্য সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে সমাসের শ্রেণীবিভাগ লেখো। সমাসের অর্থ ও বিপরীত শব্দ কি। তারপর হচ্ছে কর্মধারায় শব্দের অর্থ কি। কর্মধারায় শব্দের অর্থ কর্ম বা বৃত্তি ধারণকারী। সমাসের কাজ কি। সমাসের কাজ হচ্ছে কি, সমাসের কাজ হচ্ছে পদের মিলন ঘটানো, ঠিক আছে, এটা প্রত্যয়টা হবে না, সমাসের কাজ হচ্ছে পদের মিলন ঘটানো। তার বহুব্রীহি শব্দটির অর্থ কি। বহুব্রীহি শব্দের অর্থ হচ্ছে যার অনেক ধান আছে। তারপরে সমস্ত পদ বা সমাস নিষ্পন্ন পদ কাকে বলে। তারপর হচ্ছে সমস্ত পদের অপর নাম কি, সমাসবদ্ধ পদ। আর হচ্ছে যে সমাসে পূর্বপদের বিভক্তি লুপ্ত হয় তাকে কি বলে, তাকে হচ্ছে তৎপুরুষ সমাস বলে। এরপরে হচ্ছে তদ্ধিতার্থক দ্বিগু সমাসের উদাহরণ দাও, ঠিক আছে। 5 কড়ির বিনিময়ে কেনা, এটা হচ্ছে 5 কড়ি। তারপর হচ্ছে একশেষ দ্বন্দ্ব সমাসের ব্যাসবাক্য সহ একটি উদাহরণ আমরা, তুমি ও আমি। অব্যয়ীভাব সমাস কাকে বলে, উদাহরণ দাও। সমাস শব্দের ব্যুৎপত্তি অর্থ ও কি। সমাস শব্দের ব্যুৎপত্তি অর্থ হচ্ছে ব্যুৎপত্তি নির্ণয় করলে পাওয়া যায় সম যুক্ত অস যুক্ত অ, ঠিক আছে, এটা সম যুক্ত এই অসের জায়গায় একটা, ঠিক আছে, রুট চিহ্ন দিয়ে দেবে, যুক্ত অ। উপমান ও উপমিত কর্মধারায় সমাসের মধ্যে একটি পার্থক্য লেখো। বাক্যশ্রয়ী কাকে বলে, অন্য পদের অর্থ প্রাধান্য পায় কেন, কোন সমাসে, সেটা হচ্ছে বহুব্রীহি। মধ্য পদলোপী কর্মধারায় সমাস কাকে বলে, উদাহরণ দাও। উদাহরণ সহযোগে দ্বিগু সমাস হচ্ছে কাকে বলে বুঝিয়ে দাও। আর কর্মধারায় শব্দটির অর্থ কোন প্রসঙ্গে শব্দটির ব্যবহার করা হয় এবং তৎপুরুষ সমাসে শব্দটির সাধারণত্ব ও একটি বিশেষতা লেখো এবং উপমান কর্মধারায় সমাসের একটি উদাহরণ দাও। তো এগুলো হয়ে গেল, তোমরা প্রশ্নের উত্তরগুলো করে নেবে, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তারপরে দেখো বাক্যর মধ্যে প্রথম যে প্রশ্নটা সেটা হচ্ছে সমগ্র করেছিল
দুর্গমের রহস্য জটিল বাক্যে রূপান্তর করতে হবে। তো এই জটিল বাক্যে রূপান্তর করা এমন প্রশ্ন কিন্তু তোমাদের দেয়, এখানে অন্য বাক্যও দিয়ে দিতে পারে। তো এটা কী হবে, যা সংগ্রহ করেছিল তা হলো দুর্গমের রহস্য। তারপরে হচ্ছে আমি ছিলাম কালি কলমের ভক্ত, বাক্যটির প্রশ্নসূচক বাক্যে রূপান্তর করো। তো এটা প্রশ্নসূচক করলে হয়ে যাবে, দেখো এটা 2024 সালে এসেছিল। তো এই টাইপের প্রশ্ন দেয় প্রশ্নসূচক বাক্যে, আমি কি কালি কলমের ভক্ত ছিলাম না, প্রশ্নবোধক হয়ে গেল। তারপরে যোগ্যতাহীন বাক্যের একটু উদাহরণ, যোগ্যতাহীন হচ্ছে গরু আকাশে ওড়ে। তোমরা অন্যও চাইলে দিতে পারবে, এটাও 2024 সালে এসেছিল। তারপরে বিমলবাবুর ছেলে হেঁটে হেঁটে স্কুল যায়, বাক্যটির উদ্দেশ্য আর বিধেয়। তো উদ্দেশ্য হচ্ছে বিমলবাবুর ছেলে, আর বাদ বাকিটা হচ্ছে বিধেয় হয়ে যায়। তারপরে খাঁটি গরুর দুধ খেতে হবে, এটি বাক্য না কেন, এটি বাক্য না কারণ এটা 2023 সালে কিন্তু এই প্রশ্নটা এসেছিল, এবং আগেরটাও 2023 সালে এসেছিল। তো দেখো খাঁটি গরুর দুধ খেতে হবে, এটি বাক্য নয়, কারণ হচ্ছে এখানে সুশৃঙ্খল পদবিন্যাস ও আসক্তি নেই, আর বাক্যটি হতো গরুর খাঁটি দুধ খেতে হবে। তারপরে দেখো কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল, জটিল বাক্যে পরিবর্তন করতে হবে। 2023 সালে কিন্তু এসেছিল। তো যখন কথাটি শুনলো তখন তপনের চোখ মার্বেল হয়ে গেল। তারপরে চাঁদের পাহাড়ের গল্প কখনো তুলব না, বাক্যটি প্রশ্নসূচক বাক্যে রূপান্তর। দেখো প্রশ্নসূচক বাক্যে রূপান্তর, ঠিক আছে, জটিল বাক্যে রূপান্তর, এই টাইপের প্রশ্নই কিন্তু তোমাদের পরীক্ষায় দেয়। তো এগুলো কিন্তু তোমাদের ভালো করে শিখতে হবে। এটাও 2023 সালে এসেছিলো। দেখো চাঁদের পাহাড়ের গল্প কখনো ভুলবো না, চাঁদের পাহাড়ের গল্প কি কখনো ভোলা যায়, প্রশ্নবোধক হয়ে গেল। তারপরে কলম তাদের কাছে আজ অস্পৃশ্য, ঠিক আছে, জটিল বাক্যে পরিবর্তন করো। যেটা হচ্ছে তাদের কাছে আজ যা অস্পৃশ্য তা হলো কলম, এরা জটিল বাক্য। 2020 সালে কিন্তু পরীক্ষা এসেছিল। তার উদ্দেশ্য ও বিধেয় অংশ চিহ্নিত করো, ওরা ভয়ে কাঠ হয়ে গেল, এটা 2020 সালে এসেছিল। তো উদ্দেশ্য হচ্ছে ওরা, আর বিধেয় হচ্ছে বাদ বাকিটুকু ভয়ে কাঠ হয়ে গেল। এখানে বাক্য নির্মাণের যে শর্তটি লঙ্ঘন করা হয়েছে তা হচ্ছে যোগ্যতা, এটা তোমাদের এখানে এক্সট্রা করে লিখে দিয়েছি, অনেক সময় প্রশ্ন দিয়ে দিতে পারে। তারপরে সে তখন যেতে পারবে না, হ্যাঁবাচক বাক্যে পরিবর্তন করো, এটা 2019 সালে এসেছে। তো সে তখন যেতে অপারগ, ঠিক আছে। তারপর হচ্ছে বিধেয় প্রসারকের একটি উদাহরণ দাও। তো এটা 2019 সালে কিন্তু এসেছে, ইম্পর্টেন্ট প্রশ্ন। পল্টুর বাবা ঝন্টু একটি গা ছমছমে ভূতের গল্প বললেন, এখানে হচ্ছে খানে একটি গা ছমছম ভূতের গল্প, এটি অংশকে বিধেয় প্রসারক, ঠিক আছে, একটি গা ছমছম ভূতের গল্প। তারপরে দেখো ঠিক হিসাবের মতো জামাটি না পেলে ও স্কুলে যাবে না, যৌগিক বাক্যে পরিবর্তন করতে হবে। 2019 সালে এসেছে, এই টাইপের প্রশ্ন দেয়, জটিল বাক্য যৌগিক বাক্য। তো দেখো ঠিক হিসাবের মতো জামাটি চাই, নইলে ও স্কুলে যাবে না। তারপরে নির্দেশক বাক্যের একটি উদাহরণ দাও, 2018 সালে কিন্তু এসেছে। তো নির্দেশক বাক্যের উদাহরণ তোমরা যা মন সেটা দিয়ে দিতে পারবে, আমি এখানে নির্দেশক বাক্য কাকে বলে সেটাও লিখেছি এবং উদ্দেশ্যটাও লিখে দিয়েছি, এই উদাহরণটাও। বাবুটির স্বাস্থ্য গেছে কিন্তু শখ 16 আনায় আছে, এটা হচ্ছে সরল বাক্যে পরিণত করতে হবে, ঠিক আছে, সরল বাক্যে পরিণত করতে হবে। 2018 সালে এসেছে। তো দেখে নাও বাবুটির স্বাস্থ্য গেলেও শখ 16 আনায় বজায় আছে, সরল বাক্য হয়ে গেল। আর কোনো ভয় নেই, প্রশ্নবোধক বাক্যে পরিণত করতে হবে, আর ভয় কিসের, এরাও 2018 সালে কিন্তু এসেছে। তারপরে আমি গ্রামের ছেলে বাক্যটির উদ্দেশ্য আর বিধেয়, দেখো উদ্দেশ্য হচ্ছে আমি, আর বাদ বাকি হচ্ছে বিধেয়। তো এই টাইপের প্রশ্নগুলো দেয়, তোমাদের কিন্তু বুঝতে হবে কোনটা উদ্দেশ্য কোনটা বিধেয়। তারপরে একটি অনুজ্ঞাসূচক বাক্যের উদাহরণ দাও, অনুজ্ঞাসূচক বাক্যের উদাহরণ 2017 সালে এসেছে। তো দয়া করে বসুন, এটা হচ্ছে অনুজ্ঞাসূচক। আকাঙ্ক্ষা কাকে বলে, ভালো করে পড়বে। যোগ্যতা কাকে বলে, এটাও পড়ে রাখবে। তারপরে একটি যোগ্যহীন একটি আসক্তিহীন বাক্যের উদাহরণ দাও। উদ্দেশ্য প্রসারক কি, আবেগসূচক বাক্য কাকে বলে, শর্ত সাপেক্ষে এবং কার্য কারামাত্মক বাক্য কাকে বলে, ঠিক আছে। তো এই প্রশ্নগুলো তোমরা একটু ভালো করে কিন্তু দেখে রাখবে। এরপর তোমাদের এটা আর লেখা হয়নি নাকি সেভ হয়নি আমি বুঝতে পারছি না, তো ভিডিওটা আমি আর কাটবো না, আমি এখান থেকে তোমাদের বাচ্চ থেকে যে প্রশ্নগুলো সেগুলো আমি মুখে বলে দিচ্ছি, তোমরা একটু লিখে নাও। তো প্রথম যে প্রশ্নটা সেটা হচ্ছে এসো যুগান্তরের কবি ভাব বাচ্চে পরিণত করতে হবে, ঠিক আছে। তোমরা লিখবে যুগান্তের কবি আশা হোক, আমি আস্তে আস্তে বলছি তোমরা লিখে নাও, ঠিক আছে। এসো যুগান্তের কবি ভাব বাচ্চে পরিণত করতে হবে, যুগান্তের কবির উত্তর হচ্ছে যুগান্তের কবি আশা হোক।
তারপর হচ্ছে কর্মবাচ্যের একটু উদাহরণ। 2 নম্বর লেখো কর্মবাচ্যের উদাহরণ। কর্মবাচ্যের উদাহরণ হচ্ছে তোমরা যেমন লিখতে পারবে, আমি একটা লিখে দিচ্ছি, সেটা হচ্ছে পুলিশ কর্তৃক চোরকে ধৃত হইল। তারপরে 3 নাম্বার হচ্ছে সিঁড়ি থেকে নামা হলো, বাক্যটিকে কর্তৃবাচ্যে রূপান্তর করো। সিঁড়ি থেকে নামা হলো কর্তৃবাচ্যে পরিণত করলে হবে সিঁড়ি থেকে নামলো। তারপর হচ্ছে ভাববাচ্যের একটি উদাহরণ। 4 নম্বর হচ্ছে ভাববাচ্যের উদাহরণ। ভাববাচ্যের উদাহরণ, ভাববাচ্যের উদাহরণ, ঠিক আছে। ভাববাচ্যের উদাহরণ হচ্ছে কি, এখানে আসা হোক। উদাহরণ কি, এখানে আসা হোক। তার 5 নম্বর হচ্ছে নদীর ধারে তার জন্ম হইয়াছে। এটা কর্তৃবাক্যে পরিণত করতে হবে। নদীর ধারে তার, আমি লিখে দিচ্ছি, ঠিক আছে, যতটা পারছি। নদীর ধারে তার জন্ম হইয়াছে। তো এটা কর্তৃবাচ্যে করলে হবে তিনি নদীর ধারে জন্মাইছেন বা সেই নদীর ধারে জন্ম লইয়াছে। তারপরে 6 লিখবে কর্তৃবাচ্য কাকে বলে। কর্তৃবাচ্য কাকে বলে। তারপরে 7 নম্বর লিখবে তারা আর স্বপ্ন দেখতে পারল না। এটাকে হচ্ছে ভাববাচ্যে পরিণত করতে হবে। তো ভাববাচ্যে পরিণত করলে হবে তাদের আর স্বপ্ন দেখা হলো না। তারপরে 8 নম্বর হচ্ছে লিখবে হচ্ছে কর্ম কর্তৃবাচ্য কাকে বলে, ঠিক আছে। তারপরে 9 নম্বর লিখবে হচ্ছে বুড়ো মানুষের কথাটি শুনো। কি, বুড়ো মানুষের কথাটি শুনো। এটা হচ্ছে কর্মবাচ্যে পরিণত হবে। কর্মবাচ্যে পরিণত করলে হলে তোমার দ্বারা বুড়ো মানুষের কথাটি শোনা হোক। তারপরে 10এরটা দেখো। 10এরটা দেখো। 10 নাম্বার 10 কর্তৃবাচ্য থেকে কর্মবাচ্যে পরিবর্তনের অন্তত একটি পদ্ধতি উল্লেখ করো। উত্তর লিখবে কর্তৃবাচ্য থেকে কর্মবাচ্যে পরিবর্তন করতে হলে কর্তার সঙ্গে দ্বারা দিয়া হচ্ছে প্রভৃতি অনুসর্গ যোগ করতে হয়। তারপরে 11 নম্বর লিখবে হচ্ছে এ কার লেখা কোশ্চেন মার্ক কর্তৃবাচ্যে পরিণত করতে হবে। তো উত্তরটা হবে এটি কে লিখেছে। তার 12 নম্বর হচ্ছে কর্মবাচ্য থেকে কর্তৃবাচ্যে পরিবর্তনের একটি পদ্ধতি। তো উত্তর লিখবে কর্মবাচ্যের কর্তার র এর দের বিভক্তি এবং দ্বারা দিয়া কর্তৃক অনুসর্গ লোপ করতে হয়। 13 নম্বর লিখবে হচ্ছে ভাববাচ্য থেকে কর্মবাচ্যে পরিবর্তনের পদ্ধতি। তো ভাববাচ্যের কর্তার র এর দেরকে বিভক্তির লোপ ঘটিয়ে হচ্ছে কর্তৃপদকে হচ্ছে শূন্য বিভক্তি যুক্ত করতে হয়। তারপরে 14 নম্বর লিখবে হচ্ছে লুপ্ত কর্তাবাচক একটি ভাববাচ্যের উদাহরণ দাও। এটা হচ্ছে লুপ্ত কর্মবাচক একটি ভাববাচ্যের উদাহরণ হচ্ছে এখন খাওয়ানোর সময় নয়। তারপরে 15 নম্বর হচ্ছে ঘটক কর্তাবাচ্য কাকে বলে এবং 16 নম্বর লিখবে হচ্ছে ঘটিত, ঠিক আছে, ঘটিত কর্তাবাচ্য কাকে বলে। 17 নম্বর হচ্ছে ভাববাচ্য কাকে বলে। তো এই কটা প্রশ্নের উত্তর তোমরা পড়বে। তো ঠিক আছে, তাহলেই হবে। দেখবে তোমরা এর মধ্যেই কিন্তু পরীক্ষাতে কমন পেয়ে যাবে। তো তোমাদের ব্যাকরণের সাজেশনটা দিলাম, তোমরা ভালো করে প্রশ্নগুলো মুখস্থ করো। এই প্রশ্ন মুখস্থ করতে সবকটা তোমাদের আশা করছি 1 ঘন্টাও লাগবে না। 1 ঘন্টা তোমরা পড়লে কিন্তু, ঠিক আছে, তোমরা 16-র মধ্যে কিন্তু 10-এর বেশি উত্তর করতে পারবে। আর ভিডিওটাকে বেশি বেশি করে বন্ধুদের সঙ্গে শেয়ার করে তাদেরকেও পড়তে বলো এগুলো, ঠিক আছে। আর বাংলা সম্পূর্ণ সাজেশন আমি দিয়ে দিয়েছি, না দেখে থাকলে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে দেখে নেবে। এবং তোমাদের মাধ্যমিকের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, তোমরা যদি কেউ জয়েন না হয়ে থাকো তো জয়েন হয়ে যাবে। তো চলো বাই, দেখা হবে তোমাদের সঙ্গে পরের একটা ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিওস।